যে ঘটনাগুলি আমরা যারা শুনি বা বলছি বা যাদের জীবনে ঘটে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলি, আসলে প্যারানর্মাল যে ঘটনা, সে ঘটনা অনেকেই আমরা বিশ্বাস করি, অনেকেই করি না। যারা করি না তাদের সাথে ঘটেনি, আমরা যারা করছি তাদের সাথে হয়তোবা কখনো না কখনো কোথাও না কোথাও ঘটে যাচ্ছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম ভৌতিকতার ঘটনা নিয়ে শুরু করা যাক। ভূত এফএম উইথ এমজে আপনাদের মাঝে আছে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার ভৌতিক ঘটনাগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা বাড়াবো না, প্রথম যে ঘটনাটি, এটা হচ্ছে মৎস্য মাছের ঘটনা। সেই ঘটনাটি আমার চাচ্চু থেকে শোনা। আসলে আমার ফ্যামিলির বেশি অংশ মানুষই আপনার মাছ মেরে নিজের ফ্যামিলির খাবার জোগায়। তো আগে তো এমনই ছিল। তো আমার চাচ্চুর থেকে আমি শুনেছি যে এই ঘটনাটি, সেটি আমার মতো করে আপনাদের সামনে উপস্থাপনা করব। আশা করি সবাই স্কিপ না করে গল্প, যে ঘটনাটি, সেই ঘটনাটি আপনারা উপভোগ করবেন। সময়কাল 1998, সেপ্টেম্বর মাস ছিল তখন। আমরা মাছ মেরে আমাদের জীবন আমরা জীবন পরিচালনা করি মাছ মেরে। তো আমরা 3 ভাই সবসময় একসাথে মাছ মারতে যাই নদীতে। আমরা বেশিরভাগ রাত্রের সময়গুলোতে আমরা মাছ মারি, কারণ তখন বড় বড় মাছ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা যারা জেলে আছি, যারা মাছ মারি, আমাদেরকে জেলে বলা হয়। তো আমরা সবসময় কি, যে কোথায় মাছ পাওয়া যায় আমরা সেটা আন্দাজ করতে পারি, সেটা আমাদের আয়ত্ত চলে আসছে, আমরা সেই জিনিসটা আন্দাজ করতে পারি। একদিন আমি আর আমার বড় ভাই, ওই দিন আর আমরা 3 জন যাইনি, আমরা 2 জন গেছি। আমি আর আমার বড় ভাই মাছ মারতে গিয়েছিলাম। তো নদীতে যখন আমরা মাছ মারতে যাই, সন্ধ্যাবেলায় আমরা বের হয়ে যাই, কারণ আমাদের রাত্রে থেকে মাছ মারতে হয়। বাড়ি থেকে খাবার নিয়ে, রাত্রের খাবারটা নিয়ে আমরা বের হয়ে যাই। আমরা যখন নৌকা চালিয়ে যাচ্ছিলাম, তখনই আর কি আমাদের বাধা পড়ে যায়, সামনে মেশিনটা নষ্ট হয়ে যায়। একটু সামনে যেতেই মেশিনটা নষ্ট হয়ে যায়। তো ভাইয়া বলছিল যে আজকে যাওয়া লাগবে না, যেহেতু আজকে বাধা পড়ে গেছে, মেশিনটা নষ্ট হয়ে গেছে, চল আমরা চলে যাই। তখন আমি বললাম, না, মেশিন তো নষ্ট হতেই পারে, যেহেতু ইলেকট্রিক জিনিস নষ্ট হতেই পারে ভাইয়া, এটা কোনো বিষয় না। আজকে যেহেতু বের হইছি, আজকের দিনের যে রোজ, সেই রোজটা আমরা 2 ভাইয়ের 2000 টাকা এটা ইনকাম করে তারপরে যাব। তো ভাইয়া বললো যে আচ্ছা দেখ মেশিনের কি হয়েছে। তখন আমি মেশিনটা ঠিক করি। মেশিনটা ঠিক করে সময় লেগে যায়, অনেক সময় লেগে যায়, প্রায় 10টার কাছাকাছি হয়ে যায়। তো আমরা তখন আবার রওনা দিই। রওনা দিয়ে মাঝ নদীতে আমরা যাই। এখানে অনেকেই থাকে, অনেক নৌকা থাকে। তো আমরা ওই দিন একটু লেট করে ফেলছি, তো আমাদের সিরিয়ালটা সবার লাস্টে হয়েছিল। সবাই মাছ মেরে, মানে সবাই সিরিয়াল মতে মাছ মারে, এক একজন 1.5 ঘন্টা করে মাছ মারে। তো ওই দিন আমরা একদম লাস্টে 12টার পরে গিয়ে আমরা সিরিয়াল পাই। সিরিয়াল পাওয়ার পরে সবাই মাছ মেরে যার যার কিনারে চলে যায়। মানে সিরিয়াল আবার আমার শেষ হলে আবার যে প্রথম 1.5 ঘন্টা মাছ মারছিল প্রথম, সে আবার আসার পরে মাছ মারবে আমি যাওয়ার পরে। এখন দেখা যাচ্ছে যে আমার যখন মাছ মারার সময় হলো 12টার দিকে, আমি আর আমার ভাই জালটা নদীতে ফেলি। তো জাল তো ক্রমশ অনেক বড় থাকে। আমরা জাল ফেলতে 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 সময় তো অনেক লেগে যায়, 40 মিনিট 1 ঘন্টার মতো লেগে যায় একটা জাল ফেলতে। জালটা ফেলার পর আমরা যখন জালটা উঠাবো, তখন দেখছি কি যে জালটা একটু উঠে আর উঠতেছে না, মানে জালটা কোথায় যেন লেগে গেছে। তো ভাইয়া বলতেছে যে এত গভীর, এখন জালটাও লেগে গেছে, কি করা যায়। আমি বললাম যে ভাইয়া এখন লেগে গেছে তো কিছু করার নাই, পানিতে নেমে দেখি যে কোথায় জালটা বেজে আছে। ভাইয়া বললো যে এত গভীর তুই কিভাবে নামবি,
বা তুই নামলে এখন রাত, যদি সকাল হতো তাহলে একটা কথা ছিল। আমি বললাম ভাইয়া সমস্যা নেই, চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তো আমি নামছি, নামার পরে জালটা ধরে 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 একদম, মানে জালটা অনেক বড় থাকে, তো আমি প্রায় মনে হয় 20-25 হাত নিচে যাই পানির। তো যাওয়ার পরে আপনার দেখি যে জালটা একটা বড়, মানে আমি তখন আন্দাজ করতে পারি নাই যে এটা কি, আমার কাছে মনে হয়েছে বড় মাছ। পরে যখন আমি আরেকটু নিচে গিয়ে ধরি, একটা লাশের মতো আমার কাছে লাগলো বিষয়টা। পরে আমি ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে গেছি, আমি আর ওই জালটা উঠাই নাই। তখন আমি নিচের থেকে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। ওঠার পরে ভাইয়া বলতেছে কি হয়েছে, জাল না উঠাইয়া তুই আবার চলে আসলি কেন, কি সমস্যা, কোনো সমস্যা হয়েছে? আমি বললাম যে না, মনে হয় নিচে কোনো লাশ টাশ বা অন্য কিছু, ওইখানে মনে হয় জালটা বেজে গেছে। পরে ভাইয়া বলতেছে যে আচ্ছা তাহলে এই সমস্যা হলে তো দুই ভাই চল, ওদেরকে ডাক দিয়ে নিয়ে আসি, পরে সবাই মিলে জালটা উঠাই, দেখি এটা কি। পরে আমি বললাম যে না সমস্যা নেই, কাউকে ডাকতে হবে না, আমি গিয়ে নিচেতে জালটা ছুটাই নিয়ে আসি, যেটাই হোক, আমি সমস্যা নেই, ভয় পেও না। তো আমি আবার ডুব দিই পানিতে। ডুব দেওয়ার পর যখন জালটা নিচে যাই, জালটা ধরে ধরে, তখন ওই লাশটা ছিল না। তখন দেখলাম একটা গাছের সাথে জালটা বেঁচে আছে, আমি জালটা ছুটায়া উপরে চলে আসি। উপরে চলে এসে নৌকাতে উঠি, নৌকাতে ওঠার পর জালটা আবার নতুন করে ভাঁজ করে আবার ছাড়ি। তো পাড়ের থেকে ওরা বলছে যে কি হয়েছে তোদের দুই ভাইয়ের এত দেরি হচ্ছে কেন। আমরা তখন নদীর মাঝখান থেকে আওয়াজ দিলাম যে সমস্যা হয়েছিল, জালটা বেজে গেছিল, জালটা আওলা ঝালো হয়ে গেছে, এখন এটা ঠিক করতেছি। তো জালটা যখন আমি ঠিক করতেছি, ভাইয়া বলল যে তোর এখন আর পানিতে নামতে হবে না, তুই ভিজে গেছস, আমি জাল ছাইরা যদি সমস্যা হয় আমি নামবো না। পরে বলছে আচ্ছা ঠিক আছে। আবারও যখন আমরা জাল ফেলি, জালটা ফেলতে গিয়ে দেখি জালটা আর ফেলতে পারতেছি না, জালটা যেন নৌকা ধরে আছে এমনটা মনে হইতেছে। জালটা অনেক ভারী হয়েছে, এতটা ভারী আমি কখনো দেখি নাই যে একটা জিনিস এতটা ভারী হইতে পারে। সামান্য একটা জাল, বড় জোর 7-8 কেজি, এটা আমাদের দুই ভাইয়ের কাছে মনে হইতেছে যে প্রায় 1 টনের মতো, এত প্রায় 100-150 কেজি এরকম মনে হইতেছে আমাদের কাছে। ভাইয়া বলতেছে হঠাৎ করে জালটা এত ভারী হয়ে গেল কেন, পানি থেকে ওঠার পরে হয়তো বা জাল একটু ভারী থাকে, এত ভারী তো কখনো হয় না। আমি বললাম যে ভাইয়া তাহলে এই জালটা রেখে দাও, আরেকটা জাল আছে ওইটা ফেলি। আমরা নেক্সট যে জালটা, আমরা প্রায় 3-4টা জাল নিয়ে যাই, নেক্সট যে জাল সেই জালটা ফেলি। জালটা ফেলার পর জালটা সুন্দর মতে জালটা ফেলছি। ভাইয়া বলতেছে যে আচ্ছা জাল তো ফেলা হয়েছে, এখন জালটা উঠাই ফেলি। তো জালটা উঠাচ্ছি, মাছ উঠতেছে, জালটা উঠাচ্ছি, মাছ উঠতেছে, এত পরিমাণ হিউজ পরিমাণ মাছ ওই দিন আমি আমার লাইফে কখনো মারি নাই, এত মাছ। মাছটা মানে আমরা টানে টানে মাছ উঠতেছে, জালের সাথে বেজে আছে, এত পরিমাণ মাছ। আমরা তো অবাক হয়ে গেছি, এত মাছ আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আর রাত প্রায় মনে হয় আমাদের এই কাণ্ড কারখানা করতে করতে রাত 2:30-3টা এরকম হয়ে গেছে। মানে আমরা এত ইউজ পরিমাণ সময় খাইছি, যেখানে 1.5 ঘন্টা লাগার কথা ওইখানে প্রায় সময় লেগে গেছে অনেক। পরে মাছ তো উঠতেই আছে উঠতেই আছে, লাস্টে এই জালের মাথায় যে লাশটা আমার প্রথম হাতে বাজছিল, সে লাশটা উঠে আসে। লাশ যখন টান দিছি, মানে লাশটা তোলার মতো একদম হালকা হয়ে গেছে, মানে কোনো ভারী লাগতেছিল না। তখন যে জাল আমরা টানতেছি মাছের ভারে, ওইটার ওজনটাই আমাদের কাছে কোনো বিষয়ই লাগেনি। তখন আমরা যখন উঠাইছি, আপনার ওই লাশটা উঠে আসছে। ভাইয়াও দেখে ভয় পাইছে, আমিও ভয় পাইছি। পরে ভাইয়া কইতেছে যে বুঝলাম না, তখন তুই বললি লাশ, পরে আবার তুই জাল উঠাই আনলি, এখন আবার এই লাশটা ভেসে আসছে। মানে মানুষ মরে পানিতে থাকতে থাকতে হিউজ পরিমাণ ফুলে গেছে, যা বলার বাহিরে, দেখতেই ভয়ঙ্কর লাগতেছে, লাশটা কি। পরে আমরা কি করছি, কোনো রকম ওই জালটা, মানে লাশটা থেকে জাল খুলতে গিয়ে লাশটার চামড়া খুলে যায়। লাশটা যখন চামড়া খুলে যায়, আমরা ওইটার দিকে আর খেয়াল করিনি। আমরা সুন্দর মতে জাল খুলে আমরা তাড়াতাড়ি পাড়ে চলে আসছি।
আমাদের কথা হচ্ছে আমরা আর আজকে মাছ মারবো না, আমাদের সিরিয়াল আসলেও আমরা চলে যাব, যে পরিমাণ আল্লাহ তালা আমাদের মাছ দিছে আলহামদুলিল্লাহ আর লাগবে না। ভাইয়া বলতেছে, তখন আমি বলছি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, লাগবে না ভাইয়া, চলো আমরা পাড়ে গিয়ে মাছগুলো জাল থেকে খুলে তারপরে আমরা বাড়িতে চলে যাই। আমরা মাছ খুলতেছি, সবাই যার যার সিরিয়াল মতো মাছ মেরে পাড়ে চলে আসতেছে। তখন আমরা 2-3 নৌকা একসাথে মাছ মারতেছি, আমরা জাল খুলতেছি, তখন জালের থেকে মাছ খুলতেছিলাম আর কি। যখন আমরা জাল খুলতেছি, জাল পুরো নৌকা অর্ধেক ভরে গেছে, শুধু জালের থেকে মাছ খুলতে খুলতে এত ইউজ পরিমাণ মাছ আল্লাহ তালা ওই দিন আমাদেরকে দিছে। তো চিন্তা করলাম যে আচ্ছা আমরা চলে যাই, আর থাকার দরকার নেই, সবাই আছে। আমরা ওদেরকে বললাম যে আজকে আর মাছ মারবো না, আজকে শরীরটা খারাপ লাগতেছে, আমরা চলে যাই। পরে সবাইকে বলে আমরা ওইখান থেকে বিদায় নিয়ে নৌকা স্টার্ট দিছি, মেশিন স্টার্ট দিয়ে নৌকা চলতেছে। হঠাৎ করে তাদের থেকে অনেকটা দূরে আসছি, এতটা দূরে যে আমাদেরকে তারা দেখবেও না, আমাদের কথাও শুনবে না, এতটা দূরে চলে আসছি। আসার পরে আবারও মেশিনটা নষ্ট হয়ে যায়। মেশিনটা নষ্ট হওয়ার পরে যখন মানে এদিক ওদিক তাকালাম, পুরো জায়গাটা স্তব্ধ, নীরব, কোনো ধরনের কোনো সাউন্ড নেই আশেপাশে। তখন আমি শুধু ভাবতেছি যে আল্লাহ, আজকে কি আমাদের সাথে কোনো ঘটনা ঘটবে, বা আমাদের সাথে কি আজকে কিছু হবে। মানে আমি মনে মনে ভয় পাইতেছি, ভাইয়াকে বোঝাচ্ছি না যে আমি ভয় পাইতেছি। পরে ভাইয়া বললো যে মেশিনটার কি হয়েছে আবার দেখ। তখন আমি আর ভাইয়াকে কোনো উত্তর না দিয়ে মেশিনটা দেখতে গেছি। আমরা দুই ভাই একসাথে, ভাইয়া বইটা নিয়ে বসে আছে আর আমি ভাইয়ার কাছেই মেশিনটা ঠিক করতেছি। এমন সময় শুনি কে যেন গঙ্গাচ্ছে, মানে একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে কে যেন গঙ্গাচ্ছে। ভাইয়া বলতেছে বুঝলাম না, তুই এমন করতেছিস কেন? আমি বললাম না ভাইয়া, আমি তো তেমন কিছু করি নাই, আমি তো মেশিন ঠিক করতেছি। ও কিসের আওয়াজ যেন শোনা যাইতেছে। আমি পরে মেশিন ঠিক করা অফ করে আমি আওয়াজটা শোনার চেষ্টা করতেছি, দেখতেছি খুব কাছের থেকে যেন মানে গঙ্গাচ্ছে, এমন গঙ্গানোর আওয়াজ। ভাইয়া একটা চিৎকার দিয়ে বলল যে দেখ তোর পিছে ওইটা কে যেন বসে আছে। বিশ্বাস করেন, এটা বলার পরে আমি যেখানে মেশিন ঠিক করতেছিলাম, যে মানে জায়গাটা, সেই জায়গাটা থেকে লাফ দিয়ে ভাইয়ার কাছে চলে গিয়ে ভাইয়ার উপরে গিয়ে পড়ছি আমি লাফ দিয়ে। তারপরে আমি তাকাইছি, আমি আগে তাকাই নাই, আগে ভয় পেয়ে গেছি, ভাইয়া যেভাবে বলছে আমি একদম ভয় পেয়ে গেছি। লাফ দিয়ে ভাইয়ার উপরে উঠে পড়ছি। উঠে পড়ে পিছনে তাকিয়ে দেখি ওই লাশটা বসে আছে, লাশটা বসে গঙ্গাচ্ছে। আমার দেহে পা, আমার একদম কলিজা শুকিয়ে গেছে। ভাইয়া তো প্রচুর ভয় পাইছে তখন, ভাইয়ার নগদ শরীরে কাঁপুনি উঠে গেছে। আমি তো মানে কি করব বুঝতেছি না, বইটা আমার হাতে, এখন কি বইটা দিয়ে বাড়ি দিয়ে ওকে এ নৌকা থেকে ফেলে দেবো না কি, এটা কি আমি সেটাও বুঝতে পারতেছি না। দেখলাম একটা লাশ, এখন দেখি নৌকাতে উঠে গঙ্গাচ্ছে, মানে একটা একটা বিব্রতকর একটা পরিস্থিতি, একটা সিচুয়েশন। আমি তখন আর কিছু বলি নাই তারে, আমি শুধু তাকাই রইছি যে সে কি করতেছে। হঠাৎ করে সেই প্যারানর্মাল যে জিনিসটা, যে ভূত বলি বা যেটাই বলি, সেই লাশটা থেকে শব্দ আসছে যে তোরা আমারে ব্যথা দিছস, তোরা আমারে ব্যথা দিছস, তোদেরকে আজকে আমি ছাড়বো না, মানে এরকম কিছু একটা বললো। আর সে দাঁড়ায় গেছে ভাই। তখনের মুহূর্তটা এখনো যদি আমি মনে করি আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়, গা শিউরে ওঠা যে মানে বিষয়টা, সেই সিচুয়েশনে আমি তখন বুঝতে পারতেছিলাম। আমি তার দাঁড়ানো দেখে আমি পিছনে সরে বসছি, ভাইয়া আমাকে আঞ্জা দিয়ে ধরছে, জড়ায় ধরছে ভাইয়া আমাকে, যে কি হইতেছে এটা। ভাইয়া তো লা ইলাহা ইল্লাল্লাহ যা মানে মুখ দিয়ে আসতেছে সে তাই বলতেছে, আর ওই জিনিসটা আপনার শুধু ধারিয়ে আসতেছে আর বলতেছে আমার চামড়া তোরা খুলে নিছস, আমি ব্যথা পাইছি,
আমার শান্তিতে ঘুমাইতে দেস নাই। মানে যা সে বলতেছে আমরা শুধু শুনতেছি, আমাদের মুখ দিয়ে কোনো কথাই তখন বের হচ্ছে না। আর ভাইয়া তো যা বলার বলতেছে, যা সুরা বলার বলতেছে চোখ বন্ধ করে দিয়ে। তখন আর আমার কোনো উপায় পাইনি, আমি আমি তখন চোখ বন্ধ করে দিছি। আমাদের সাথে প্রায় ঘটনা ঘটে, এরকম কোনো সিচুয়েশন আমাদের সাথে ঘটে নাই। যেহেতু আমরা মাছ মারি, মাছ মারতে গিয়ে অনেক ঘটনাই আমাদের সাথে ঘটে, তবে এরকম ঘটনা কখনোই ঘটে নাই। আমি চোখ বন্ধ করে দিয়ে ভাইয়ার সাথে সাথে আমিও পড়তেছি। একটু পরে প্রায় মনে হয় 1 মিনিটের মতো হবে, চোখ বন্ধ করে রাখার পর দেখতে মানে ফিল করতে পারছি যে মনে হয় কেউ নাই নৌকাতে, মনে হয় নৌকাতে কেউ নাই। আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া চোখটা মেলে দেখো কেউ আছে কিনা, ওটা আছে কিনা। পরে ভাইয়া চোখটা উঠাইছে, উঠায়া দেখে যে না, নৌকাতে কেউ নাই। আমাদের 2 ভাইয়ের কলিজাটা একটু ঠান্ডা হইছে যে আল্লাহ মনে হয় আমাদেরকে বাঁচাইছে। আমি আবার গেছি তাড়াতাড়ি, হাত চলতেছে না আমার। আমি মেশিনটা ঠিক করব কখন, কখন মেশিনটা স্টার্ট দিয়ে বাড়িতে চলে যাব। ভাইয়া শুধু বলতেছে তাড়াতাড়ি কর। এখন এই সিচুয়েশনে হাত চলে না, পা চলে না, কোনো কিছুই চলতেছে না। আমি কি ঠিক করব, কি নষ্ট হয়েছে বা কি সমস্যা বুঝতে পারতেছি না। হঠাৎ করে দেখি যে আমাদের তেলের ইয়াতে তেল নাই, মানে তেল শেষ হওয়ার কারণে মেশিনটা অফ হয়ে গেছে। তাড়াতাড়ি বোতলে আবার তেল ভরি, তেল ভরার পর মেশিনটা স্টার্ট দিই, স্টার্ট দিয়ে বাড়ির কাছাকাছি চলে যাই দ্রুত। মানে মেশিনের যত পাওয়ার আছে ওই দিন সব পাওয়ার দিয়ে আমি ভাইয়ার পুরা ভাইয়ার কাছেই আমি বসে রয়েছি। ভাইয়া বইটা ধরে দ্রুত ভাইয়া মেশিনটা চালাইছে। মেশিনটা চালানোর পর বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর ভাইয়া আম্মুকে সরাসরি বলছে যে এই বিষয় মা, আজকে আমাদের সাথে এরকম ঘটনা ঘটছে। পরে আম্মু লোহা পড়া বা পানিতে লবণ দিয়ে লোহা ভিজিয়ে আমাদেরকে দিয়েছে, ওগুলো আমরা খাইছি। খাওয়ার পরে শুয়েছি। পরের দিন বড় ভাইয়ের জ্বর চলে আসছে। বড় ভাইয়ের জ্বর চলে আসছে। আমি ওই দিন আর একা একা কি যাবো, মেজো ভাইরে বললাম যে ভাই চলো 2 ভাই যাই আজকে, তুমি তো কালকে গেলা না, আজকে লো তুমি আর আমি যাই। আজকে বড় ভাইয়ের যাওয়ার তো দরকার নেই, কারণ বড় ভাই অসুস্থ, দেখতেই পারতেছ। তখন মেজো ভাই বললো যে আচ্ছা চল তাহলে 2 ভাই যাই। আজকে আর নদীতে মাছ মারতে যাইনি। আজকে মানে নদীর পার দিয়ে, আমাদের যে বাড়ির সাইড পার দিয়ে আপনার কুচ, মানে কেউ টেডা বলে, কেউ কুচ বলে, বা কেউ যে মানে অনেকে অনেক কিছু বলে। আমাদের দেশে এটা কুচ বলা হয়। মাছ মারে, লাঠি লাগানো থাকে নিচে, 4-5টা 10-12টার মতো চোখা চোখা ইয়া থাকে, মাছ মারে। তো ওই জিনিসটা নিয়ে 2 ভাই বের হয়েছে। আজকে নদীতে যাব না, আজকে হেঁটে হেঁটে বাড়ির সাইড দিয়ে আর নদীর সাইড দিয়ে মাছ মারব। পরে ভাইয়া আর আমি 2টা ব্যাগ নিছি, দুজনে 2টা কুচ নিছি। কুচ নেওয়ার পরে ভাইয়া বলতেছে যে তাহলে লাইট নিয়ে নি। পরে বলছে যে লাইট তো তাহলে একটা, পাশের বাসা থেকে, আমার চাচির বাসা থেকে আরেকটা লাইট আনি। 2 ভাই 2 লাইট নিয়ে বের হই যে চলো, কারণ মাছ তো মারতেই হবে, যেহেতু আমাদের সংসার চালাতে হবে। আমরা বের হয়েছি, বের হয়ে বাড়ির সাইড দিয়ে গাঙ্গে হাঁটতে হাঁটতে নদীর পার পর্যন্ত চলে গেছি। মানে আর একটু সামনে গেলে হয়তো বা ভালো ভালো মাছ পাওয়া যাবে, লাডি, পরে আপনার মানে বাইম মাছ, অনেক জাতের মাছ পাওয়া যায়, কুচ দিয়ে মারা যায়, কই মাছ পাওয়া যায়। সাইডে এসে থাকে আর কি, নদী থেকে সাইডে ছোট মাছগুলো, পুঁটি মাছ এরকম। তো মারতে আমরা লাইট ধরে যেতে 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 মানে ইউজ পরিমাণ দূরে চলে গেছি, আমাদের বাড়ি দেখা যেতেছে না। আমরা মানে বেখেয়ালি হয়ে হাঁটতেই ছিলাম, হাঁটতে 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 বাড়ি থেকে অনেকটা দূরে চলে গেছি। এখন তো আমার কালকের ওই কথাটা মনে পড়ে গেছে যে আজকে এতটা দূরে চলে আসছে, ওই জিনিসটা যদি আবার চলে আসে তখন কি হবে। পরে মেজো ভাইরে বললাম যে ভাই চলো বাড়ির কাছে কাছে থাকি, এত দূরে যাওয়ার দরকার নেই। তখন মেজো ভাই বলল যে চিন্তা করিস না, আমি আছি, তোর কোনো টেনশন নেই, তুই মাছ মার, তুই হাঁটতে থাক। আমি সামনে সামনে, ভাইয়া পিছনে, মেজো ভাইয়া। তো যখন আমি সামনে মাছ মারতেছি,
মানে লাইটটা আমার পানিতে ছিল, হুট করে লাইটটা আমার সামনের দিকে একটু চলে যায়, দেখি সামনে যেন কে বসে আছে, মানে মাথার নিচে দিয়ে হাঁটুর ওখানে হাতটা গুজে দিয়ে বসে আছে কে যেন। আমি আর এত কিছু ফলো করিনি, আমি দূর থেকে বলছি, কে কে বসে আছে এখানে এত রাতে নদীর পাড়ে, কে বসে আছে, কে গো? আহ এমনি বসে রইছো কেন, কে বসে আছো? ওইখান থেকে কোনো আওয়াজ নাই। পরে মেজো ভাই বলতেছে, চল তো গিয়ে দেখি এত রাইতে এখানে কে বসে আছে। পরে সামনে যখন যাই, তখন দুই ভাইয়েরই চোখ উপরে উঠে যায়। দূর থেকে দেখা গেছে মানুষ, যখন প্রায় আমরা 20-25 ফুটের কাছাকাছিও ছিলাম, তখনও মানুষ দেখা গেছে। যখন প্রায় 7-8 ফুটের সামনাসামনি চলে আসছি, তখন তো আর মনে করেন যে আমাদের সিচুয়েশন আমাদের কন্ট্রোলে নেই। তখন তো দোনো ভাইয়ের চোখ উপরে উঠে গেছে, ওই জিনিসটা, ওই অবয়বটা সামনেই বসে আছে। আমরা জায়গা থেকে লড়তে পারতেছি না, আমাদের হাতে ওই কুচটা আমার হাত থেকে পড়ে গেছে, লাইটটা কাঁপতেছে, লাইটটা আমার কাঁপতেছে, এত ইউজ পরিমাণ আমার ভয় লাগতেছে। তখন ওই জিনিসটা উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বলছে, কালকে তোদের ছেড়ে দিছিলাম, আজকে আর তোদের ছাড়বো না, আমারে তোরা ব্যথা দিছস, আমারে তোরা ব্যথা দিছস, তোদের কেউরে আমি ছাড়বো না, এমন কিছু একটা বলতেছিল। তখন হুট করে মানে চোখের পলক ফেলতে দেরি হয়েছে, ওই জিনিসটা চোখের সামনে আমার আসতে দেরি হয় নাই, আমি তখনই সেন্সলেস হয়ে যাই। যখন আমি আমার চোখের সামনে দেখি জিনিসটা এতটা ভয়ঙ্কর, চামড়া মুখ থেকে খসে পড়তেছিল, ওই মানুষটার চামড়াগুলো খসে পড়তেছিল, ফুলা পানিতে থাকতে থাকতে ওই জিনিসটা এতটা ফুলে গেছে, পুরো হাত পায়ের মানে সব কিছু চামড়াগুলো খসে খসে পড়তেছে, এমন বিশ্রী গন্ধ তার শরীর থেকে। আমি শুধু এতটুকু ফিল করার সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাই। আমার মেঝো ভাই তখন কি করতেছিল আমি সঠিক বলতে পারি না। আমার যখন সেন্স আসে, আমি দেখি যে ওই নদীর পাড়ে ওইখানেই আমি শুয়ে আছি, ভাইয়াও শুয়ে আছে। আমি দেখি তখন ভাইয়াও শুয়ে আছে, আমিও শুয়ে আছি, প্রায় ভোর হয়ে গেছে, মানে একটু ফর্সা ফর্সা হয়েছে তখন। ভাইয়া, আমি তাড়াতাড়ি উঠে ভাইয়ারে উঠাই, পানি টানি দিয়া ভাইয়ারে উঠায় দুই ভাই মিলা হাঁটতে হাঁটতে, মানে তখন দুই ভাইয়ের এক ভাইয়েরও শরীর চলতেছিল না। এতটা মর্মান্তিক ঘটনা যে আমার সাথে ঘটবে আমি কখনো ভাবিনি। ভিতরটা মানে মনে করলেই শুকায়া যায়, যে জিনিসটাকে এতটা কাছাকাছি দেখছি। তখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আম্মুকে আবার বলি, তখন আর আব্বু কেউই আর ওই জিনিসটা করে নেই, তাড়াতাড়ি কবিরাজ আনে, আনার পরে ঝাড়ফুঁক দেওয়া হয়। ঝাড়ফুঁক দেওয়ার পরে আমাদেরকে তাবিজ দিয়ে দেয়, যাতে আমরা মাছ মারতে গেলে আমাদের এই তাবিজটা আমাদের সঙ্গে থাকে। তো বড় ভাইয়ের প্রায় ছিল জ্বর, আপনার 1 মাসের উপরে জ্বর ছিল বড় ভাইয়ের, ওই ভয় পাওয়ার পর থেকে। আর আমার তো ওই দিনই নগদ জ্বর চলে আসে, আমারও এরকমই ছিল, 20-25 দিনের মতো আমারও জ্বর ছিল, একদম শুকিয়ে গেছিলাম, কিছু খাইতে পারি নাই। আর মেজো ভাই মোটামুটি ভালোই ছিল। তো এর জন্যই বলি যে যাদের সাথে এই ভৌতিক ঘটনাগুলো, ভূত বিষয়, ভূত রিলেটিভ বা প্যারানর্মাল যে বিষয়গুলো আমাদের সাথে ঘটে যায়, সেই ঘটনাগুলি যার সাথে ঘটে সেই ফিল করতে পারে, সে বলতে পারে, সে বুঝতে পারে যে হ্যাঁ আমার সাথে ঘটেছে। আর যার সাথে ঘটে নাই সে কখনো বলতে পারবে না যে আমার সাথে ঘটছে কিনা জানি না, এগুলো বিশ্বাস করি না, এই সে অনেকেই অনেক কথা বলতেই পারে। দেখেন, বিশ্বাস করাটা আপনাদের কাছে, আর ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার কাজ হচ্ছে আমার। আমি যতটুকু নিজের করে পারি সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি। জানি না কার মনে কতটুকু বিনোদন দিতে পারি বা ভালো লাগা কাজ করে আপনাদের মাঝে।
তবে যদি ভালো লেগে থাকে আমার এই ভৌতিক ঘটনাগুলি, অবশ্যই আমাদের ভূত FM উইথ MJ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। আর বেশি কথা বাড়াবো না, আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন যে মানুষটা এত কথা কেন বলে। সবার কাছে দুঃখ প্রকাশ করছি যে সরি, বেশি কথা বাড়াবো না। নেক্সট যে গল্প আমাদের ঘটনাগুলি, সেই ঘটনাটা হচ্ছে একটা পুকুরকে ঘিরে, আমাদের বাড়ির পেছনে পুকুরটা, ওইটাও আমার চাচ্চু থেকে শোনা। তো আমার চাচ্চু যেভাবে বলেছে আমি আপনাদেরকে আমার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে স্কিপ না করে পুরো ঘটনাটি শুনবেন আশা করছি। তো সময়কাল হচ্ছে আপনার 2001, আর মাসটি হচ্ছে চাচা থেকে শুনেছিলাম আপনার জুন মাস। হ্যাঁ, জুন মাস, প্রায় ঈদের পরপরই। আমরা তখন অনেক ছোট, আমি তখন অনেক ছোট। চাচুর থেকে যেভাবে শুনেছি আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপনা করছি। আসলে আমরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। তো বড় ভাইয়ের ভাই ভাতিজা সবাই আছে। বড় ভাই ঢাকা থাকতো। যখন আমাদের পরিস্থিতি একটু নর্মাল হয়ে যায় তখন সবাই, বেশি অংশ আমার ভাই, আমরা 3 ভাই মাছ মারি আর 2 ভাই ঢাকা চলে যায়। বড় ভাই আর মেঝো ভাই ঢাকা চলে যায় আর আমরা 3 ভাই মাছ মারি, মাছ মেরে সংসার চালাই। আর তারা ঢাকা থেকে তাদের সংসার চালানোর পরে যে অর্থটা থাকে সেটা আমাদের বাড়িতে পাঠায়। তো আমাদের দিনকাল খুব ভালোই যাচ্ছিল আল্লাহর রহমতে, আমরা সবাই ফ্যামিলিগত ভালোই ছিলাম। তো আমাদের বাড়ির পেছনে একটা বড় পুকুর ছিল। সেই পুকুরে আমরা নানান ধরনের মাছ চাষ করতাম, যেমন তেলাপিয়া, পাঙ্গাস, রুই, এরকম ধরনের মাছ আমরা চাষ করি। তো আমাদের মাছ মারার তো হচ্ছে বোয়াল মাছ, বড় বড় যে মাছগুলো আমরা সেগুলো মারি। আর পুষ্করিণীতে আমরা চাষ করে থাকি, এলাকার অনেকেই থাকে আমাদের ওই পুষ্করিণীতে। একদিন আমি বাড়ির পিছনে আমাদের কল, তারপরে বাথরুম, তারপরে আমাদের গোসলখানা সব বাড়ির পেছনে। আর বাথরুমের পেছনে হচ্ছে আমাদের পুষ্করিণীটা, যেমন গোসলখানা, তারপরে বাথরুম, এগুলার পেছনে হচ্ছে আমাদের ওই পুকুরটা। তো আমরা যখন ওই পুকুরে মাঝে মধ্যে কি করতাম, আমরা ওই গোসলখানায় গোসল না করে পুকুরে গোসল করতাম। প্রায় এমন হতো যে আমরা 3 ভাই বা আমাদের যে বাচ্চারা আছে তারা ওই পুকুরেই গোসল করত। আমি একদিন রাতে, হঠাৎ রাতে প্রস্রাব আমার খুব জোরে আসে, আমি বের হই। তো বের হওয়ার পর দেখা যাচ্ছে যে অনেক অন্ধকার, প্রায় আমাবস্যা বললেই চলে, এতটা অন্ধকার। আমি তখন কারেন্টও চলে যায়, আমি আস্তে আস্তে বের হই, টর্চ লাইট নিয়ে বের হই। বের হওয়ার পর আমি বাথরুমে যাই। বাথরুমের থেকে বের হওয়ার পরে আমি একটা আওয়াজ শুনি যে বড় একটা মাছ লাফ দিলে যেমন আওয়াজ হয় পানিতে, ঠিক তেমন একটি আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পর আমি আবার লাইট ধরে খেয়াল করলাম যে হ্যাঁ, মনে হয় কোনো বড় একটা মাছ, পাঙ্গাস বা অন্য কিছু লাফ দিছে, ওইটার জন্য আওয়াজ হয়েছে। আমি ওইটার বেশি একটা খেয়াল করি। আমি যখন ঘুরে একটা কাইক দিতে যাব, একটা পাও আগাতে যাব যে ঘরের দিকে, তখন আবার একটা আওয়াজ। আমি এখন খুব গভীর মনোযোগ দিয়ে লাইট দিয়ে দেখার চেষ্টা করতেছিলাম যে এটা কি মাছ এভাবে লাফাচ্ছে। এখন আর কেউ কোনো মাছ এখন আর লাফায় না। আমি শুধু ভাবতেছি যে এতক্ষণ লাফাইছে, এখন লাইট ধরে রাখছে, এখন লাফায়। লাফাইলে লাফাক, না লাফাইলে নেই, আমি ঘরে চলে যাই। তা আমি তখন ঘরে চলে আসি। আমি ঘরে আসার পর আমি
স্পষ্ট কানে শুনতে পারতেছি কে যেন মাছ মারতেছে, বড়শি দিয়ে কে যেন মাছ মারতেছে। বড়শি দিয়ে দেখেন মাছ মারলে কিন্তু যখন মাছটা উঠায় তখন একটু বড় সাইজের মাছ হলে পানিতে একটু আওয়াজ হয়, অন্যরকম একটা, যেমন মাছ লাফাচ্ছে, পানি ছিটতেছে, এরকম আওয়াজ হইতেছে। আমি বললাম পুষ্করণী থেকে এত রাতে কে মাছ মারতেছে। আমি আবার টর্চ লাইট নিয়ে বের হই। রাত প্রায় অনেকটাই গভীর রাত, সময়টা তখন দেখি না। তো যখন বের হয়েছি লাইট নিয়ে তখন আর কোনো আওয়াজ নেই। আমি আস্তে আস্তে বাথরুমের পেছনে যাই। বাথরুমের পেছনে গিয়ে লাইট দিয়ে দেখার চেষ্টা করি যে পুকুরে কেউ আছে কিনা। পুকুরে কেউই নেই। তখন আবার কারেন্ট চলে আসে, হুট করে কারেন্ট চলে আসে। আসার পরে আমাদের পুকুরের চারদিকে লাইট লাগানো আছে। তো দেখলাম যে পুরো পুকুরটাই পরিষ্কার, কেউ নেই। তো আমার মনে হয়েছে যে হয়তো বা ঘুম থেকে উঠছি, বা ওই যে মাছটা লাফ দিছে ওই খেয়ালটাই আমার মাঝে রয়েছে এখনো, আমি ওইটাই ফিল করতেছি। আমি আর বেশি কিছু না বলে না ভেবে আমি ঘরে চলে যাই। ঘরে যাওয়ার পর আমি আবারও একই আওয়াজ শুনতেছি, মাছ মারতেছে, এবং 2-3 জনের কথাও শুনতেছি, মানে 2-3 মানুষের কথাও শুনতেছি। আমি আবার তৎক্ষণাৎ বের হই যে না, এখন কি এটা আমি দেখেই ছাড়বো। আমি বের হওয়ার সাথে সাথে আবার কারেন্ট চলে যায়। আবার ঘরে যাই, গিয়ে লাইটটা নিয়ে বের হয়ে আমি পুষ্করণীর যেই পার্কটা আমাদের বাথরুমের পিছনে, সেই পাড়ে আমি বসি, লাইট মারি নাই, তখন চুপচাপ বসে আছে। আমি দেখি কিসের আওয়াজ। হঠাৎ কে যেন আমার পিছনে হাত রাখে। আমি মনে করছি যে হয়তো আমার ওয়াইফ বা আব্বু এরকম কেউ আমার পিছনে হাত দিছে। তখন আমি হাতটা সরায়া পিছনে তাকাইছি, কেউ নাই পিছনে। বিশ্বাস করেন পিছনে কেউ নাই। তখন পুরো হতভম্ব হয়ে গেলাম যে হঠাৎ করে কে আমার পিছনে হাত রাখলো, এখন তো কেউ নেই। আমি দাঁড়াই গেছি যে হঠাৎ করে আমার পেছনে কে হাত রাখলো। আমি আবার কিছু না ভেবে আমি মনে করছি হয়তো আমার মনের ভুল, হতেই পারে, মনের ভুল কত কিছুই হয়। তখন আমি আবার বসে রয়েছি। আমি আজকে আমি এই চোরটাকে ধরে ছাড়ব। এত রাতে আমার পুষ্করণীতে কে মাছ মারে। আবারও আমার পিছনে কে হাত রাখছে, এখন আর আমি হাত সরাইনি। আমি চট করে দাঁড়ায়া পিছনে তাকায়া আমি দেখি যে একটা সেওয়ার মতো কি যেন আমার শরীরে হাত রাখছে। আমি শুধু মানে ছায়াটা দেখতেছি, তার পুরো শরীরটা আমি দেখতে পারতেছি না, শুধু তার যে ছায়া, যে অবয়বটা, আমি শুধু ছায়াটা দেখতেছি। চুলগুলো ছাড়া ছাড়া, মানে যে দেওয়ালটা ছিল আমার বাথরুমের, সে দেয়ালটাতে অন্ধকারের মধ্যে স্পষ্ট আসতেছে, চুলগুলো উঠতেছে। যে ছায়াটা, সে ছায়াটা আমার উপরে হাত রাখছে, যেমন একটা প্রায় 70-80 কেজি ওজনের একটা মানুষ আর একটা কম ওজনের মানুষের উপরে হাত রাখলে যতটা ওজন লাগে, ঠিক তার চেয়েও বেশি ওজন লাগতেছে আমার কাছে। আমি হাতটা সরাই দিয়ে দৌড় দিয়ে আমি প্রায় আমার উঠোনে চলে যাই। আমার যে ঘরের উঠোনটা, ওই উঠোনে আমি চলে যাই। উঠোনে গিয়ে আমি একটু মানে ঘাবড়ে যাই। তখন আমি একটু শ্বাস নিতে সমস্যা হইতেছিল, আমি দাঁড়ায় একটু শ্বাস নিতেছিলাম। আবারও দেখি যে ওই ছায়াটা আমার দুয়ারে বসে আছে। ওই ছায়াটা আমার দুয়ারে বসে বসে কাঁচা মাছ খাইতেছিল। তখন বিশ্বাস করা যায় যে সামনে একটা ছায়া অভয়ব সামনে বসে কাঁচা মাছ খাচ্ছে। সে মাছ খাওয়ার আওয়াজটাও আমার কানে আসতেছে। আমি ফুল খেয়াল করার চেষ্টা করলাম তখন যে এটা কি কোনো মানুষ বা এটা কি কোনো কিছু, এটার কি শরীর আছে কিনা। কারণ এত সুন্দর করে একটা ছায়া কখনোই ভাসে না, এত রাতে কখনোই ভাসে না। আমাবস্যা রাত, কিছুই দেখা যায় না, এর মধ্যে এই ছায়াটা এত সুন্দর করে ভাসতেছে, নিশ্চয়ই এটা কোনো মানুষ। তাই আমি কি করলাম যে লাইটটা ধরার চেষ্টা করি। লাইটটা যখন ধরছি কিচ্ছু নাই। বিশ্বাস করেন আমি যখন লাইটটা ধরছি তখন কিচ্ছু নাই আমার সামনে, শুধু আমার ঘরের দুয়ারটাই।
হাসতেছিল, তখন আর কিচ্ছু হাসতেছিল না। হঠাৎ করে দেখি আবার কি যেন খাচ্ছে, কে যেন আমার মাথার উপরে, মানে আমার মাথার উপরে আপনার আমড়া গাছ, যেটা আমরা বলি আমরা আমরা খাই, ওই আমড়া গাছ আমার মাথার উপরে ছিল, বড় আমড়া গাছ। ওই আমড়া গাছে পাগুলো ঝুলায়া ঝুলায়া সেই কাঁচা মাছগুলো খাইতেছিল। আমি উপরে তাকায়া আমার ভিতরটা পুরোটাই শুকায় গেছে। আমি একটা চিৎকার দিছি, চিৎকার দিয়ে ঘরে ঢুকে গেছি। আব্বু, তারপর আমার ভাইয়ারা সবাই ঘুম থেকে লাফ দিয়ে উঠে বের হয়েছে। কি হয়েছে রে, কি হয়েছে? তখন আমি বললাম যে ভাইয়া দেখো, এই বিষয় আমি এই জিনিসটা দেখছি। পরে সবাই বলতেছে যে না, হয়তো বা তুই রাত করে বের হয়েছিস, তোর এটা মনের ভুল। পরে আমি বলছি যে না, মনের ভুল না, এটা একদম সত্য। পরে পুরো ঘটনা খুলে বলছি। পরে আব্বু বলতেছে আচ্ছা আর কিছু বলিস না, তুই ঘরে যা, এখন আর বের হইস না। তা আমার মনে হইলো কি যে আব্বু এর আগে কখনো দেখছে বা আব্বুর সাথে ঘুরছে, আমার এটা মনে হয়েছে। কারণ কথাটা শোনার পর আব্বুর তেমন একটা রিয়েকশন আমি দেখলাম না, তেমন একটা রিয়েক্ট যে দেয়, সেই রিয়েক্টটা আমি আব্বুর থেকে দেখিনি। তখন আর কিছু না বলে আমি ঘরে চলে যাই। পরের দিন আব্বু বলতেছে সকালবেলা ঘুম থেকে যখন উঠছে তখন ডাক দিয়ে নিছে যে রাতে কি বেশি ভয় পাইছিস? আমি পরে বললাম যে হ্যাঁ, রাতে তো ভয় পাবো, যেহেতু আমার সামনে ছিল জিনিসটা, আমি দেখছি। পর আব্বু বলতেছে যে আচ্ছা তাহলে কাজ কর, আজকে যদি কোনো বল মাছ বা অন্য কিছু ধরতে পারিস, তখন ধরতে পারলে ওইটা আর বিক্রি করিস না, দরকার নেই আজকে কোনো কিছুর, ওইটা নিয়ে আইসা তোর বাথরুমের পিছনে ওইটা রেখে দিস। তখন আব্বুকে আমি বললাম যে বিষয়টা কি আব্বু, আমার একটু খুলে বল। তখন আব্বু বলল যে এটা আমাদের বাড়িতেই থাকে, আমাদের মাছ টাছ খায়, এটা কারো কোনো দিন ক্ষতি করে না। এটা আমি ছোট থাকতে এই পর্যন্ত দেখতেছি, এই জিনিসটা কারো কোনো ক্ষতি করে না। তবে আজকে হয়তো বা গতকালকে হয়তো বা তোর সামনে পড়ে গেছে জিনিসটা, এর জন্য তোর একটু ভয় দেখাইছে, নাহলে এটা কোনো ক্ষতি করে না। এটা বুঝাইলো যে সে ক্ষুধার্ত, তার মাছ খাওয়া লাগবে, মাছ লাগবে তার। তো সেদিন থেকে আমি ওই জিনিসটা প্রায় দেখছি। তো দেখার যেদিন দেখি এর পরের দিনই একটা করে মাছ তার জন্য নিয়ে আসি। তো কি বলবো, চাঁদপুর থেকে যে ঘটনাগুলো শুনি বা শুনছি, আসলে গা শিউরে ওঠার মতো ঘটনা। এই ঘটনাগুলি যদি আপনার আমার সাথে ঘটে যায়, তখন আমরা কিভাবে এই সিচুয়েশন ফেস করব আমি জানি না, কারণ আমার জানা নেই। এইভাবে কাছাকাছি কোনো জিনিস দেখার যেই একটা অনুভূতি, সে অনুভূতিটা না হোক আমাদের। আপনাদেরকে শুধু এতটুকুই বলতে চাই যে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা বা আপনাদের কলিগদের সাথে, আপনাদের কাজিনদের সাথে, আপনার ফ্যামিলির সাথে, আপনার বাবা মার সাথে বা আপনার পাড়া প্রতিবেশীর সাথে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশনে মেল অ্যাড্রেস দেওয়া থাকবে। সেই ইমেল অ্যাড্রেসে আপনার বা আপনাদের কারোর সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলি লিখে আমাদেরকে সেন্ড করতে পারেন, যাতে আমরা নেক্সট এপিসোডে সেই ঘটনাটি সবার উদ্দেশ্যে তুলে ধরতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।